হ্যালো পছন্দের মানুষজন, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে শুক্রবার, আজকে যাচ্ছি আমরা মাওয়া ট্যুরে সব ফ্রেন্ডরা মিলে। তো শুক্রবার থাকার কারণে শুক্রবার নামাজ পড়েই বের হয়ে পড়ছি, কারণ ওখানে তাড়াতাড়ি যেতে হবে। আর শুক্রবার থাকার কারণে রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না। তো জ্যাম না থাকার কারণে খুব ভালোই হয়েছে, কারণ জ্যাম থাকলে ঢাকা থেকেই বেরোইতে আমাদের 2-1 ঘন্টা লেগে যেত। তো এখন যাচ্ছি আমার ফ্রেন্ডদের কাছে। তো ওরা ওয়েট করতেছে আবার রোশনের জন্য। তো রোশন বের হইলো, বাবা সে কি একটা ভাব নিয়ে বাইর হইছে, ওরে বাবা রে বাবা। তো সবাই একসাথে এখন রওনা দিলাম। আমরা যাব এখান থেকে হচ্ছে গুলিস্তান থেকে আমরা ইলিশ বাসে করে তারপরে হচ্ছে যে আপনার মাওয়ার উদ্দেশ্যে যাব। তো সবাই একসাথে তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ গুলিস্তান থেকে বাসে উঠতে হবে। বন্ধুরা মিলে অনেকদিন পর ট্যুরে যাওয়ার কারণে খুব মজা হইতেছে। তো এই যে গুলিস্তান আমরা চলে আসলাম, এই যে ইলিশ বাসে করে এখন আমরা মাওয়া যাব। তো এখানে প্রায় 3-4টা ইলিশ বাস আছে। তো আমার বন্ধু আর কি বাসের যে কন্ট্রাক্টর আছে তার সাথে বাসের ভাড়া সম্বন্ধে কথা বলতেছে। কন্ট্রাক্টর বলল যে বাসের ভাড়া এখান থেকে একেবারে মাওয়া ঘাট পর্যন্ত 100 টাকা করে। তো ভাড়াটা ঠিক করে আমরা বাসে উঠে পড়লাম। তো আমরা 5 জন আর কি, সেহেতু আমরা 5টা খালি সিট ছিল সামনে, তাই আমরা সামনে বসলাম। কারণ আমরা ট্যুরে যাচ্ছি, তাই এনজয় করতে করতে যাব, তাই সামনের দিক থেকেই বসলাম আমরা। তো আর কি ড্রাইভার সে গাড়ি ছেড়ে দিল। আর ঢাকা থেকে বের হওয়ার জন্য একটু জ্যাম। তো অলরেডি আমরা বুড়িগঙ্গা ব্রিজের উপরে আছি। এখান থেকে বেশি সময় লাগে না মাওয়া যাই। বাসের ভিতরে সবাই খুব এনজয় করতে করতে কথা বলতে বলতে যাইতেছিলাম। আর বাসের বাইরের দৃশ্যটা যে এত সুন্দর, বিশেষ করে মাওয়া যে হাইওয়ে এক্সপ্রেসটা, সেটা অপূর্ব সুন্দর। আর বাইরের দৃশ্যটাও খুব সুন্দর ছিল, আবহাওয়াটাও খুব ভালো ছিল। তো আসুন একটু ভিউ দেখতে দেখতে আমরা যাই মাওয়া ঘাটে। তো দেখতে দেখতে আমরা মাওয়া ঘাটে চলে আসলাম আর কি, যে পর্যন্ত বাস আসে। তো এখানে আমরা এক এক করে বাস থেকে নামতেছি। এখন আমাদের একটা অটো নিতে হবে। এখানে বাস থেকে নামার পর অনেক অটো পাওয়া যায়, একেবারে যে মাওয়া ঘাট একেবারে ফেরিঘাট পর্যন্ত যায় অটো। তো এখানে অনেক অটো আমাদের ডাকতেছিল। তো আমরা যেহেতু 5 জন ছিলাম, আমাদের একটা বড় অটো লাগবে, তাই একটা বড় অটো আমরা খুঁজতেছিলাম। তো এদিকে আমার আবার এক বন্ধুর সিটের পাশে একটা মেয়ে বসছিল। তো ও খুব মজাই ছিল। তো সবাই মিলে ওকে ধরতেছে যে ও কেন সিট চেঞ্জ করলো। এই মিয়া, আপনি লেডিজের পাশে সিট পড়ছেন আপনার? লেডিস আপনারা সবাই ডাবল, আমি সিঙ্গেল। আপনারা কইলাম সিটটা চেঞ্জ করলেন না। তো আমরা 5 জনের একটা অটো নিলাম, বড় অটো। তো অটোতে করে আমরা একেবারে এখন নদীর পার পর্যন্ত যাব, যে মাওয়া ঘাট পর্যন্ত। তো এদিকে রোশন আবার সে সানগ্লাস নিয়ে বাজাবাজি করতেছে, ওর সানগ্লাস আরেকজনে নিয়ে গেছে এর জন্য। তো আসলে ট্যুরে গেলে এরকম ছোটোখাটো আর কি দুষ্টমি হয়ই, কারণ ট্যুরে গেলে একজন সানগ্লাস আনে তো আরেকজন আনে না। তো বেশিরভাগ সময় আমার অনেক সানগ্লাস গেছে ট্যুরে গিয়ে, যে একজন বন্ধু ছবি তোলার কথা বলে নিয়ে আর দেয়ই নেই। এরকম সানগ্লাস এগুলা ট্যুরে গেলে হারাবেই। তো দেখতে দেখতে আমরা যে ইলিশ, যে একেবারে ইলিশের আদলে যে তৈরি করা একটা রেস্টুরেন্ট, মাওয়া ঘাটের যে বিখ্যাত, খুব এক্সপেন্সিভ এই রেস্টুরেন্টটা। সো অনেক ভিডিওতে দেখছেন হয়তো আপনারা এই রেস্টুরেন্টটা। তো আমরা দেখতে দেখতে যাচ্ছি। তো এখানে যে অটোগুলো এত জোরে চালাচ্ছে, হয়তো বুঝতে পারতেছেন অটো না, জানো আমরা বাইকে আছি বুঝতেই পারতেছি না, অটো এত স্পিডে চলতেছে। তো ভালোই লাগতেছে, সবাই মিলে একসাথে যাইতেছি। তো আমার বন্ধুরা আবার একটু ভিতরে বসে চিল করতেছিল। তো আমি এবার ক্যামেরা ঘুরানি, তারা আবার একটু চিল মারলো। তো এখানে অনেক রেস্টুরেন্ট আছে, অনেকগুলা একেবারে শুরু থেকেই সম্পূর্ণ একেবারে রাস্তার পাশে 2 সাইডেই এর অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো আমরা এই রেস্টুরেন্টগুলোয় যাব না, কারণ এগুলো খুবই ডাকাতি, একেবারে ডাকাতি বলতে পারেন, কারণ এগুলো মনে করেন যে গলা কাটা দাম নেয়। তো এগুলো হচ্ছে বড় লোকের ব্যাপার স্যাপার, এগুলো বড় লোকরা যাবে। আর এখানে হচ্ছে যে গাড়ি পার্কিং এর অনেক বড় জায়গা আছে, আপনারা পার্সোনাল যে গাড়ি যদি নিয়ে
Hey guys, আমরা আইছি ঢাকা। ঢাকা মাওয়া। তো অটো থেকে নেমে আমরা সোজা হাঁটা শুরু করলাম নদীর পাড়ের দিকে। তারপরে আমরা খাবো, কারণ আমরা দুপুরে কেউই খেয়ে আসিনি, কারণ এখানে আমরা ইলিশ মাছ খাবো, তাই আমরা দুপুরে সবাই না খেয়ে এসেছি। তো আসলে নদীর পাড়টা খুব সুন্দর ছিল। এখানে নদীর পাড়ে সারি সারিভাবে যে ট্রলারগুলো আছে, যেগুলো আপনাকে একেবারে পদ্মা সেতুর নিচ পর্যন্ত নিয়ে যাবে এবং এই যে নদীতে আর কি ঘোরাবে। তো আমরা আর কি ওগুলোয় উঠবো না, তো আমরা ওগুলো আর কি দেখতেছি আর কি। তো এই বোটগুলো আর কি এক একজন 150 টাকা করে নেয়। তো এগুলা একেবারে পদ্মা সেতুর নিচ পর্যন্ত যায় আপনাকে ওখানে দেখাই আনবে। তো 150 টাকা করে একটু বেশি হয়, 50 টাকা করে বা 80 টাকা হলে ঠিক। চলে যায় তো ওরা শুরু থেকেই খুব চিল মোডে আছে, দুইজনে হাতাহাতি দরাদরি করতেছে, বুড়া টম এন্ড জেরি আর কি। ওই যে আবার হাতাহাতি শুরু করে দিল। তো আমরা এখন যাচ্ছি আর কি মাছ দেখবো। তো এই যে প্রত্যেকটা বক্সের ভিতরেই মাছ আছে, ওরা আর কি বরফ দিয়ে রাখছে। তো এখানে আর কি বিভিন্ন বক্সে বিভিন্ন রকম মাছ আছে, অনেক দিনের আগের মাছ আছে, তাজা মাছ আছে। খুলেন, আপনি ড্রামটা খুলেন দেখে লই। এদিকে সব বড় মাছ কই? এই মাছ। করে নেবেন একটা না দুইটা ভাইবেটা তার কিন্তু রেডি দিও এটা কিসের ইলিশ মামা? এডি নদী নামার ইলিশ নদীর নাম্বার ইলিশ। আমার নামার ইলিশ বেড়া, নাম্বার ইলিশ নিয়া। এই ভাই কি দেখেন না কেমন ইলিশের এরকম করে। আরে মিয়া ইলিশের চাপে চুপে দেখেন ঠিক আছে কিনা, বার্জিন আছে কিনা দেখেন। এটা তো অনেক কেদা ওটার ভিতর কেদা দেখে অনেকদিন আগে রাখবে ভাই সোজা আসেন আরো আছে নাকি দেখেন তো ইলিশ। আপনি রিসেন্টলি ধরছে ওই সব ইলিশ দেখা। ওই যে বড় থাকবো নাকি? অবশ্যই থাকবো। ওই যে রক্ত আরে না মিয়া, ওইটা তো বরফে জমে রক্ত হয়ে ঠিক গেছে। আছে ভাই ভাই আপনি এটা কোনটা ভাই? ভাই আমার বাড়ি ভাই পদ্মা পারে, আমি টুকটাক চিনি না এইসবই আপনার জন্য। আপনি ভিডিও করেন হ্যাঁ, সেটাই তো করছি আগে অবশ্যই ভাই। এই বরফটা পরিষ্কার আছে। দামটা একটু বেশি ভাই, বুঝুন দেয় না সবার। মাছ কিনছেন এনে দেয় যাচ্ছে করে দেবে কি ভাই বলেন কয়টা নেই? বড় দিকে বড় হইব না, এই যে লাল যাচ্ছে বেশি লাল হইব না। এই মাছটা ঠিক আছে। এটা সবার দেয় না বুঝছেন? মাছটা ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন জয় ইলিশ কিনতেছে, সেই ইলিশকে ভালোভাবে পর্যবেক্ষণ করতেছে। এদিকে রাব্বি ওরফে মফিজুল। কাকা কেজি না কাকা পিস? পিস কত? আপনি কোনটা নেবেন চয়েস করতে হবে কাকা। এই যে মামা আমাদেরকে ইলিশ দিচ্ছেন। না ভাই আপনারটা আমি দাম করে আপনার নাচ নেবো, খারাপ লাগে বুঝলেন? যাই কই একটা ও, যে আমরা তো এটা দেখছি না। এই বন্ধু ছবি তুলে তো ছবি তোলা হইলে ইয়া ওই কাকা নাই আছে দুই কাকা নেই তো ঠিক কাকা নেই কাম দুই কাকা আছে কাকা মানে দাম তো আপনি কি সুন্দরবনের কাঁকড়া নাই না? সাগরের কাঁকড়া, এটা সাগরের কাঁকড়া। সুন্দরবনের কাঁকড়া এগুলো পিস কত? পার পিস কত? কটা লাগবো? পার পিস কত কি শুনি? এটা 10 টাকা করে রাখবো। ওগুলো 10 বলে দিলাম একটা মাছ এইগুলো 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। আমাদের আসবে। এটা 1300 টাকা কেজি। আচ্ছা দেখি সামনে এই দেখ না একটা দাঁড়ায় কোন মামা আমি তোমার হাতে দামাদামি করবো না, তো কি একদমই বলে দিচ্ছি। আমার কি অর্থ আছে একদমই। আচ্ছা তো অনেক দামাদামির পর ইলিশ মাছটা আমাদের 800 টাকায় দিছে আর কি। তো এখন ইলিশ মাছটা কাটতে হবে, তো আমরা ইলিশ মাছটা কাটতে দিলাম। তো ওই যে মামা এখন ইলিশ মাছটা কাটবে।
তো এখানে আর কি বিভিন্ন রকমের ইলিশ আছে, আপনারা একটু বেছে টিছে নেবেন, একটু দেখে নেবেন, বা যারা ইলিশ ভালো বুঝে তাদেরকে বলবেন যে দেখতে, কারণ এখানে অনেক রকমের ইলিশ আছে, নদীর নামার ইলিশ, নদীর মাঝখানের ইলিশ। তো আর কি এই যে ইলিশ মাছটা ওরা কাটতেছে, ওরা একেবারে ইলিশ মাছটা কেটে দিবে, আপনি যেভাবে বলবেন, যদি ছোট পিস করতে বলেন ছোট পিস করবে, বড় পিস করতে বললে বড় পিস করবে। তো আমরা যেহেতু 5 জন ছিলাম, তাই আমরা 10 পিস করছি, এক একজনে আর কি 2 পিস করে, মাথা সহ 10 পিস করতে বলছি, তো 10 পিস করতেছে। তো এই যে লেজটা ভর্তা বানাবে, লেজটা শুধু ভর্তা হবে, লেজ ভর্তা। এখানে লেজ ভর্তা দিয়ে মানে মনে করেন যে 1 প্লেট ভাত খেয়ে ফেলান যায়। লেজ ভর্তাটা অনেক মজা হয়, আর অনেক সুন্দর করে লেজ ভর্তা বানায় ওরা। তো মাছ কাটা শেষ, এখন হচ্ছে যে মাছ ভাজবে। তো বন্ধু বলতেছে যে মাছ ভাজার আগে একটা খাইয়ে দেখি মাছ ঠিক আছে কিনা। তো আর কি এখানে আর কি মাছ ভাজার সব রকম উপকরণ আছে। তো এখন হচ্ছে আর কি মামা আমাদের জন্য বেগুন কাটতেছে, এখানে প্রতি পিস বেগুন, ওই যে একটা বেগুন কাটছে পিস বানাইছে, পিস হচ্ছে যে 20 টাকা। তো আমরা 5 পিস নাইছি বেগুন, যেহেতু 20 টাকা করে। তো এখানে ভর্তাও আছে, বিভিন্ন রকমের ভর্তা আছে। তো মনে করেন যে ভর্তা দেখলেই তো মনে করেন যে সবার আকর্ষণটা বেশি বাইরে যায়, কারণ এখানে ভর্তাগুলো সাজায় রাখছে। তো মামা আর কি মাছ আর বেগুন একসাথে মানে মাখতেছে মশলা দিয়ে, তো এখন আর কি ভাজবে। তো আমরা একটা কাজ করছি, যে আমরা বলছি ওদের এখানে যে তেল আছে ওইটা দিয়ে আমাদের যেন মাছ ভাজা না হয়, আমরা আলাদাভাবে তেল কিনে এনে দিয়েছি। কারণ হচ্ছে যে ওদের এখানে যে তেলটা ওরা করে কি, মাছ ভাজা হয়ে গেলে যে অবশিষ্ট তেলটা থাকে ওইটাই ওরা আবার ওই বোতলে ভরে। তাই আমরা রাঁধুনি সরিষার তেল যে দেখতে পাচ্ছেন ইনটেক বোতল আমরা এনে দিয়েছি, যে এইটা দিয়ে মাছ ভাজা হবে, আর এইটা দিয়ে মাছ ভাজলে মাছটা খেতে অনেক ভালো লাগে। তো ওরা এই আমাদের ইনটেক বোতলের তেল দিয়েই মাছ ভাজবে। ওরা আর কি আপনাদেরকে বলবে যে আমাদের তেলটা খুবই ভালো, এটা ঘানি ভাঙা তেল, আমরা নিজেরা এটা ভাঙাই। আসলে এটা ওরা যে তেল থাকে প্রত্যেকটা মাছ ভাজার পরে যে তেল থাকে ওইটাই ওরা রাখা দেয়। তো সেই রকমভাবে মাছ ভাজা হচ্ছে। তো মাছ ভাজার সময় যে একটা ঘ্রাণ বেরোচ্ছে, মানে মাথা নষ্ট ঘ্রাণ। তো বেগুন আর মাছ একসাথেই ভাজতেছে, তো মামা আর কি নাড়াই চাড়াই মাছটা ভাজতেছে। আমরা বলছি যে মাছটা একেবারে কড়া ভাজা যেন না করে, মানে হালকা ভাজবে, বেশি কড়া ভাজলে খেতে মজা লাগে না। তো আর কি ভাজা শেষ, এখন উঠাচ্ছে। তো সেই রকমভাবে ভাজা হইতেছে, এখন আর কি মামা মাছগুলো এক এক করে উঠাইতেছে। তো এখন আর কি লেজ ভর্তা হবে, এই যে মাছ ভাজা সব হয়ে গেছে। তো লেজ ভর্তার জন্য লেজটা দিয়ে আর কি ওইটা দিয়ে আর কি এই করতেছে, ফিসতেছে। তো লেজ ভর্তা খেতে খুব মজা। তো আমাকে আবার মামা বলল যে একটু খাইয়া দেখবেন নাকি, আমি বললাম যে না আপনি বানান, আমি পরে খাবো। তো আর কি উনি আর কি যে পেঁয়াজ মরিচ টরিচ দিয়ে আর কি লেজ ভর্তাটা বানাইতেছে সেরকমভাবে। তো লেজ ভর্তাটা আর কি এখানের ইলিশ মাছের যে লেজটা দিয়ে যে ভর্তাটা হয় সেটা আর কি না খাইলে বুঝবেন না যে এটা কি মজা। যারা খাইছে তারা বুঝে যে ইলিশ মাছের লেজ ভর্তাটা কতটা মজা, আর যদি একটু ভালোভাবে বানানো হয় সেটা খাইতে আরও মজা লাগে। তো মামা আর কি সব মাছ ভাজা টাজা শেষ হয়ে গেল, এখানে আমি দাঁড়াইছিলাম, দাঁড়াই ভিডিও করছি, কারণ ভাই ওদেরকে বিশ্বাস নাই কি দিয়ে কি করে, তাই আমি দাঁড়াই থাকা ভিডিও করছি। এবং আমি এখানে ইনস্ট্যান্ট দাঁড়াইছিলাম যে আমি দাঁড়াই থাকবো, আপনি ভিডিও করবো, আপনি মাছ ভাজবেন। এখন মাছটা সব আমাদের আর কি দিল টেবিলে। তো এখানে মাছ ছাড়া সব কিছু আপনাদের টাকা দিয়ে কিনে খাইতে হবে। ডাল 1 বাটি 50 করে, ভাতের বাটিও আলাদা দাম, ভর্তা আলাদা দাম। ডাহানে দিয়ে আছে জম্মেন নেওয়া, খাইয়ে পুষেই দে। খা কিরে ভাই, কথা কি সঠিক কইছি না ভুল কইছি? হ্যাঁ ঠিক আছে ভাই। তো খাওয়া টাওয়া শেষ করে এখন আমরা আসছি নদীর পাড়ে। এখানে আইসা দেখি সবাই খুব সুন্দরভাবে ছবি টবি তুলতেছে, তো আমরাও সবাই মিলা একটু ছবি টবি তুললাম এখানে। তো চাইছিলাম একটু নদীর মাঝখানে যাব, কিন্তু চিন্তা করি যে ট্রলার নিয়ে এখানে নদীর মাঝখানে গেলে অন্য যে একটা প্লেস আছে যেখান থেকে পদ্মা সেতুটা খুব সুন্দরভাবে দেখা যায়, ওইটা যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে, তাই আর কি আমরা গেলাম না। এখানে তো কতক্ষণ দাঁড়াই টাড়াইয়া তার প্লেস আছে, ওইটাই আর কি আমরা অনেকেই আর কি এই প্লেসটায় আইসা দেখে টেকে চলে যায়, কিন্তু
এই যে আর একটা প্লেস আছে, এই প্লেসটায় অনেকে আসেই না। আসলে এই প্লেসটায় আসলে আপনি পদ্মা সেতুটা একেবারে সুন্দরভাবে দেখতে পারবেন। আসেন আপনাদেরকে একটা পদ্মা সেতুর সুন্দর একটা ভিউ দেখাই। তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, অনেক ছবি টবি তুললাম, অনেক মজা করলাম। তো বেরোয়ার সময় সন্ধ্যা হয়ে গেছিল, তারপর সন্ধ্যার পর এখানে থাকতে দেয় না কাউকেই, তার জন্য গেট আটকাই দিছে। এখন গেট আর কি টপকাই আমাদের বেরোইতে হইতেছে। তো সবাই আমরা গেট টপকাইয়া বেরোইছি। তো এটাও একটা সেরকম মজা ছিল। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও।